এমসিকিউ দেখে নেওয়া যাক। প্রশ্নে বলা হচ্ছে ট্রেস অফ x ইজ ইকুয়াল টু y প্লাস 3 একটি সরলরেখার উপর উপরস্থ বিন্দু নিচের কোনটি হবে? প্রথমত আমাদের জানতে হবে বিন্দু আসলে কি? বিন্দু এখানে আমি সংজ্ঞায় যাচ্ছি না। বিন্দুকে আসলে প্রকাশ করার জন্য আমরা প্রথমে ভুজ এবং দ্বিতীয়ত যেটা নেই সেটা হচ্ছে কুটি। তো আমরা সবাই জানি প্রথমে যেটা আছে সেটাকে আমরা ভুজ এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কুটি। এই ক্ষেত্রে ভুজকে আমরা x এবং কোটিকে y দ্বারা প্রকাশ করতে পারি। সেই হিসেবে আমরা আমাদের প্রশ্নের এই যে বিন্দুগুলা দেয়া আছে, এই প্রত্যেকটা বিন্দু দিয়ে আমরা এই সরলরেখার সমীকরণটাকে সিদ্ধ করা যায় কিনা সেটা টেস্ট করব। এখানকার উল্লিখিত যে বিন্দুগুলো রয়েছে তাদের মধ্যে থেকে যে বিন্দুটা দিয়ে এই সরলরেখাটা সিদ্ধ হবে সেটি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার তথা সরলরেখাটির উপরস্থ একটা বিন্দু। তো আমরা প্রথমত এই অপশনটা নিয়ে কাজ করতে চাই। তো এখানে বলা হচ্ছে এখানে যদি আমরা দেখি তাহলে x এর মান এখানে হচ্ছে 0 এবং এখানে y এর মানটা হচ্ছে আমাদের -2। এখানে x = 0 এবং y = -2 আমরা এই সমীকরণে বসায় দিব। তো এই সমীকরণে আমরা x = 0 এবং y = 2 যদি বসিয়ে দেই তাহলে আমরা সমীকরণটা এরকম পাবো যে 3 × 0 = হচ্ছে y, y এর পরিবর্তে -2 প্লাস 3 এখানে থাকবে। তো আমরা এটাকে লিখতে পারছি 0 হচ্ছে এখানে প্লাসে মাইনাসে হচ্ছে 1। তো এই যে 0 এবং 1 এই দুইটা সংখ্যা আসলে সত্য নয়। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের অপশন ক এখানকার অ্যান্সার হতে পারে না। তো পরবর্তীতে আমরা এখানে খ কে নিয়ে একটু ট্রাই করব। তো খ এর জন্য x এর মান হচ্ছে আমাদের -2 এবং y এর ভ্যালুটা হচ্ছে এখানে 3। তো x এবং y এর এই ভ্যালুগুলো আমরা আমাদের প্রদত্ত সরলরেখার সমীকরণে বসিয়ে দিব। এক্ষেত্রে আমরা 3 x এর পরিবর্তে -2 বসিয়ে দিলাম y এর পরিবর্তে 3 বসিয়ে দিলাম প্লাস আমাদের এখানকার উল্লিখিত 3 রয়েছে। তো আমরা এখানে এই x এর পরিবর্তে তার ভ্যালুটা বসিয়ে দিয়েছি, y এর পরিবর্তে y এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি এই সরলরেখার সমীকরণটাতে। সো সমীকরণটা এরকম আসছে। তো আমরা যদি এটাকে মানটা বের করতে চাই তাহলে এখানে হচ্ছে প্লাসে মাইনাসে -6, এখানে হচ্ছে 6। সো +6 এবং -6 কখনোই সত্য হতে পারে না। তার মানে এই সমীকরণটিও এই খ অপশনে যে বিন্দুটা আছে সেটা দিয়ে সিদ্ধ হচ্ছে না। এখন আমরা ট্রাই করব হচ্ছে গ অপশন দিয়ে। গ অপশনের জন্য আমাদের এখানে x এটার মান 1 এবং y সেটার মানও হচ্ছে 1। তো এই 1 এবং এই 1 আমরা এখানে প্রদত্ত এই যে সমীকরণটা আছে এখানে x এবং y এর পরিবর্তে বসিয়ে দিব। সেক্ষেত্রে আমরা যে বিন্দুটা পাচ্ছি সেটা হচ্ছে 3 × 1 = এখানে y এর পরিবর্তে হচ্ছে 1 + 3। তার মানে দাঁড়াচ্ছে 3 = 4 এবং আমরা জানি 3 = 4 এই অংশটা হতে পারে না। তার মানে আমাদের এই গ অপশন দিয়েও আমাদের প্রশ্নটি সিদ্ধ হচ্ছে না। এবার আমরা ট্রাই করব আমাদের সর্বশেষ অপশন অর্থাৎ ঘ দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর পরিবর্তে বলা হচ্ছে 2 এবং y এর জায়গায় আছে হচ্ছে আমাদের 3। তাহলে আমরা এখানে x এর পরিবর্তে আমাদের এই যে সমীকরণটা আছে এই সমীকরণে x এর পরিবর্তে আমরা এই 2 বসায় দিব এবং y এর পরিবর্তে এই 3 বসিয়ে দিব। সেক্ষেত্রে আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে 3 x এর পরিবর্তে 2 y, y এর পরিবর্তে 3 প্লাস হচ্ছে 3। তাহলে আমরা এখানে পাচ্ছি 3 দুগুণা এখানে হচ্ছে 6, এখানে 3 + 3 মানে এখানে হচ্ছে 6। তাহলে 6 = 6। তাহলে এই বিন্দুটা দিয়ে আমাদের যেহেতু এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে তাহলে এই অপশন ঘ হচ্ছে এখানকার সঠিক উত্তর। অর্থাৎ উপরোক্ত সরলরেখাটির উপরস্থ বিন্দুটি হচ্ছে 2:2, 3 বিন্দুটি। এবার আমরা পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে কোন সমীকরণটির লেখচিত্র মূল বিন্দুগামী। তো এখানে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যত সরলরেখা আছে তাদের সকল সরলরেখার সমীকরণই আসলে একঘাতী হয়ে থাকে। একঘাতী যত সমীকরণ আমরা পাবো এরা সবাই মূলত সরলরেখা। এক্ষেত্রে আমরা মূলবিন্দু বলতে আসলে কি বুঝি এই ব্যাপারটাকে আমাদেরকে ধরে নিতে হবে। আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে যে ব্যাপারটা জানতে পারি সেটা হচ্ছে মূলবিন্দু আসলে কি? মূলবিন্দু হচ্ছে বা অরিজিন হচ্ছে 0,0 বিন্দুকে বোঝায়। যেখানে একটি x অক্ষ এবং একটি y অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাই মূলত এই মূলবিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 0,0। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই x এর ভ্যালু এখানে 0, একইভাবে y এর ভ্যালুটাও এখানে কত হবে? 0 হবে। সেক্ষেত্রে আমরা মূলবিন্দুগামী, তার মানে আমরা এই সমীকরণগুলোকে সিদ্ধ করব এই মূলবিন্দুগামী যে বিন্দুটা রয়েছে অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে। যে সরলরেখাটি 0,0 বিন্দু দিয়ে সিদ্ধ হবে আমরা ধরে নিব সেটি হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এবার
আমরা যে কাজটা করতে পারি অপশন ক তে আমরা একটু ট্রাই করছি। অপশন ক তে এখানে বলা হচ্ছে x - y = হচ্ছে 7। তো আমরা এই মূলবিন্দুর জন্য x এর মান পেয়েছি, 0, y এর মান পেয়েছি 0। তাহলে আমরা এই সমীকরণটাকে এভাবে লিখতে পারি 0 - 0 = 7। তার মানে দাঁড়াচ্ছে 0 = 7। আসলে বিষয়টা সত্য নয়। তার মানে অপশন ক আমাদের সঠিক উত্তর হতে পারে না। এখন আমরা অপশন খ এর দিকে যাচ্ছি। অপশন খ, আমাদের যেহেতু মূলবিন্দুতে x এর মান 0, কিভাবে y এর মান 0, সেক্ষেত্রে আমরা x এর পরিবর্তে 0 প্লাস y এর পরিবর্তে 0 = 5 বসিয়ে দিলে আমরা যেটা পাবো 0 = 5। 0 = 5 এটাও সঠিক নয়। কারণ 0 এবং 5 সমান হতে পারে না। তাহলে অপশন খ আমাদের সঠিক উত্তর নয়। এখন আমরা ট্রাই করব গ তে। তাহলে এই সমীকরণটির জন্য x এর মান যদি আমরা 0 বসিয়ে দিই 5 * 0 - 3 y এর পরিবর্তে 0 = 4, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 0 বা 0 - 0 = 4, বা আমরা এখান থেকে বলতে পারি 0 = 4। 0 = 4 এই কথাটা সত্য নয়। তাহলে আমাদের হাতে অপশন বাকি রইল হচ্ছে, একমাত্র অপশন বাকি রইল সেটা হচ্ছে ঘ। এখন আমরা ঘ নিয়ে ঘ কে আমরা ট্রাই করে দেখব ঘ দ্বারা আমাদের প্রশ্নটা সিদ্ধ হয় কিনা। যেহেতু উপরের অপশনগুলো থেকে কোনোটাতেই সিদ্ধ হয়নি, আমরা ধরে নিতে পারি অপশন ক দ্বারা আমাদের সিদ্ধ হবে। ঘ দ্বারা অপশনটি ঘ দ্বারা আমাদের সিদ্ধ হবে। ঘ অপশন সিদ্ধ হবে। সেক্ষেত্রে এখানে 5 of x এর পরিবর্তে আমরা যেহেতু মূলবিন্দুর জন্য এই সমীকরণে x এর মান 0 বসিয়ে দিচ্ছি, 5 * 0 - 3। আমরা মূলবিন্দুর জন্য y এর মান জানি 0 হলো 0। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি 0 - 0 = 0, দ্যাটস এখানে আমরা পাচ্ছি 0 = 0। 0 এবং 0 সমান। তার মানে এই সমীকরণটি আমাদের মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণকে প্রকাশ করছে। এখানে x এর মান এবং y এর মান দুইটার জন্য 0, অর্থাৎ মূলবিন্দু এই 0, 0 বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয়। এক্ষেত্রে আমরা এটাকে সঠিক উত্তর বলে ধরে নিতে পারি। এছাড়া যাদের উচ্চতর গণিত সাবজেক্টটি রয়েছে এসএসসি গণিতে, তাদের ক্ষেত্রে এই অঙ্কটা আমরা একটু ভিন্নভাবে একটু করতে পারি। সেক্ষেত্রে আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র আমরা জানি y হচ্ছে mx। y mx, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এক্ষেত্রে তার লেখচিত্রটি হচ্ছে অনেকটা এরকম, OX, OY এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এবং এই সরলরেখাটা ঠিক এই বিন্দু দিয়ে এভাবে যায়। এক্ষেত্রে আমরা যদি এই ঘ অপশনটাকে দাঁড় করায় দিই তাহলে আমরা এখানে পাচ্ছি -3y = 0 - 5 of x। সো আমরা এটাকে বলতে পারি -3y = -5 of x। উভয় পক্ষ থেকে আমরা 0 কে বাদ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা পাচ্ছি y হচ্ছে 5/3 * x। তাহলে y আমরা এটাকে m হিসেবে কল্পনা করে এটাকে mx আকারে নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে এটাকে এই ঘ অপশনটাকে y mx আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ অর্থাৎ ঘই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন আমাদের প্রশ্ন আসতে পারে বাকি অপশনগুলোকে আমরা দেখতে পারবো কিনা? আসলে বাকি অপশনগুলো দিয়ে যদি আমরা সমীকরণকে দাঁড় করাতে চাই সেটা y mx আকার আসে না। তবে সেক্ষেত্রে y mx + c অথবা y mx - c আকারে আসে। এই দুইটাও আমাদের সরলরেখার সমীকরণ, বাট এখানে যেহেতু প্লাস অথবা মাইনাস c রয়েছে, এগুলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে না। এক্ষেত্রে আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো সঠিক উত্তর হতে পারে না। তো পরীক্ষা যেহেতু আমরা অল্প সময়ে করব, সেই ক্ষেত্রে আমরা y mx অথবা যাদের এই বিষয়টাতে সমস্যা হয় তারা x 0 এবং y 0 বসিয়ে আমরা অপশনগুলোতে টেস্ট করে যেটার জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হবে সেটি আমাদের সঠিক উত্তর বলে আমরা বিবেচনা করে নিতে পারি। তো আমরা এখন পরবর্তী প্রশ্নটিতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটিতে বলা হচ্ছে 2x, প্রশ্নে বলা হচ্ছে twice of x plus 5y = 9 সমীকরণটির লেখচিত্র কিরূপ হবে? এত সমীকরণের লেখচিত্র কিরূপ হবে? এখন লেখচিত্র কিরূপ হবে এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে প্রথমত একটা কথা মনে রাখতে হবে। যত একঘাতী সমীকরণ রয়েছে, আমি আবারও বলছি, যত একঘাতী সমীকরণ রয়েছে তারা সবাই সরলরেখার সমীকরণ। তাহলে আমরা যদি এই সমীকরণের চলক x, এইখানে চলকটা হচ্ছে y, তাহলে এই চলকের ঘাত 1, একইভাবে এখানে y চলকের ঘাতও হচ্ছে 1। তার মানে উভয় চলকের ঘাতই আসলে কত করে? 1। তার মানে এটা একটি একঘাতী সমীকরণ। আর যেহেতু এটা একঘাতী সমীকরণ সুতরাং অবশ্যই এর লেখচিত্র হবে সরলরেখা। এখন প্রশ্ন হচ্ছে যদি সেখানে দ্বিঘাত থাকতো তাহলে কি হতো? সাধারণত দ্বিঘাত সমীকরণগুলোর ক্ষেত্রে সেটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, অর্থাৎ অনেকগুলো অপশন আমাদের হতে পারে। কিন্তু আমাদের এসএসসি সিলেবাস সাধারণ গণিতে যেহেতু দ্বিঘাত সমীকরণ
তেমন ভাবে আসার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে একঘাতী সমীকরণ আসতে পারে এবং একঘাতী সমীকরণ আসলে চোখ বন্ধ করে আমরা সরলরেখা সূত্র করে দিব। এবং যদি কোনো কারণে আমাদের সরলরেখার পরিবর্তে আমাদের স্কয়ার বা বর্গ মানে দ্বিঘাত দিয়ে কোনো সমীকরণ থাকে, সেই ক্ষেত্রে বক্ররেখা বা উপবৃত্ত অধিবৃত্ত এই সিলেবাসে আমাদের এসএ সিলেবাস যেহেতু আলোচনা করা হয়নি, সেক্ষেত্রে আমরা সেটাকে অনেকটা বৃত্ত ধরে নিতে পারি। তবে এটা কিন্তু অবশ্যই নিশ্চিত করে বলা যাচ্ছে না সেটা বৃত্তই হবে, তবে ধরে নেওয়া যায়, যেহেতু আমাদের এসএ সিলেবাসে বক্ররেখা, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি। তো বিষয়টা কি দাঁড়ালো, যদি একঘাতী সমীকরণ থাকে তাহলে সেটা সরলরেখার সমীকরণ, দ্বিঘাত যদি হয় তাহলে সেটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত এরকম আরো অনেক কিছু বিষয় হতে পারে। এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে কণিক চ্যাপ্টারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা পাবে। তো আমরা পরবর্তী, তাহলে আমাদের এখানে উত্তরটা হচ্ছে সরলরেখা, আমাদের এখানকার উত্তরটা হচ্ছে এটা সরলরেখা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটাতে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটাতে বলা হচ্ছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান কত হবে? তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে যে সূত্রটা এখানে জানি, আমরা সবাই সূত্রটা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস অফ ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস অফ ab। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রের প্লাস এবং মাইনাস দুইটা সূত্র রয়েছে। ভালো করে খেয়াল করলে আমরা জানি এখানে ভিতরে প্লাস হলে বাইরের অংশে মাইনাস হবে, আবার ভিতরের অংশে মাইনাস দিলে বাইরের অংশে প্লাস হবে। তাহলে আমরা কখন প্লাস বা মাইনাস ব্যবহার করব, সেই ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, আমরা জানি এটা নির্ভর করছে আমাদের প্রদত্ত অংশে ধনাত্মক অথবা ঋণাত্মক কার মান দেয়া আছে সেটার উপর। যদি ধনাত্মক অংশের মান দেয়া থাকে তাহলে আমরা এখানে ধনাত্মকের মান ব্যবহার করব, আর যদি ঋণাত্মক অংশের মান এখানে দেয়া থাকে তাহলে আমরা এখানে ঋণাত্মক সূত্রটি ব্যবহার করব। ওকে, তাহলে আমরা যদি একদম বেসিক ভাবে অঙ্কটাকে করতে চাই, তাহলে আমরা অঙ্কটাকে করলে এভাবে দাঁড়াতে পারে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার b স্কয়ার ভাবলে আমরা সূত্র লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, ভিতরে যেহেতু মাইনাস দিয়েছে বাইরে অবশ্যই প্লাস হবে, টুয়াইস অফ a ইনটু 1 ডিভাইডেড বাই a। তো আমরা এখানে a মাইনাস 1/a এর মান জানি হচ্ছে 3, আমার উপরে হচ্ছে স্কয়ার প্লাস a টু উপরে নিচে কাটা, তার মানে থাকছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে এখানে 9 প্লাস হচ্ছে 2, 9 আর 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। এখন ব্যাপারটা হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা এত জটিল করে না করে বা এতটুকু সময় না নিয়ে এসএসসি পরীক্ষার যেহেতু আমাদের প্রত্যেকটা এমসিকিউ এর জন্য খুব অল্প সময় পাওয়া যায়, সেক্ষেত্রে সময় বাঁচানোর জন্য আমরা এটাকে আরেকটু শর্টকাট ভাবে করতে পারি, যেখানে আমাদের বেসিক সূত্রটাও ঠিক থাকবে। এছাড়া আমরা চাই এটা ক্যালকুলেটর অপশনের সাহায্যে ব্যবহার করে করতে পারি। তো এখন আমরা এটাকে একটু ভিন্নভাবে করতে চাচ্ছি। তো আমরা এই টাইপের অঙ্কগুলোর জন্য আমরা একটা সূত্র মনে রাখবো। সূত্রটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে আমাদের m স্কয়ার প্লাস মাইনাস 2। তো প্রশ্ন হচ্ছে এখানে m কি? আসলে m বলতে এখানে বোঝানো হচ্ছে a প্লাস b অথবা মাইনাস b, এই যে অংশটা আছে তার যে ভ্যালুটা দেওয়া থাকবে এটাকে আমরা m হিসেবে চিহ্নিত করছি। আমি আবারও বলছি, a প্লাস b অথবা a মাইনাস b অংশের ডান পাশে যে ভ্যালুটা দেওয়া থাকবে, যে মানটা দেওয়া থাকবে, সেটাকে আমরা m বলে চিহ্নিত করছি। তাহলে ধরে নিচ্ছি এই জিনিসটাই হচ্ছে আমাদের m। ওকে, তাহলে প্লাস বা মাইনাস 2 কেন হলো? আমরা আগে সূত্র বলেছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ফরম্যাটে যদি কোনো কিছু থাকে তাহলে a প্লাস অথবা মাইনাস 1/a হোল স্কয়ার, তারপর এখানে প্লাস অথবা মাইনাস টুয়াইস অফ কত হয় a ইনটু 1/a হয়, তার মানে এটা কাটা যায়। তাহলে এই যে অবশিষ্ট 2 থাকে, এইটাই হচ্ছে সেই 2। আর ভিতরের অংশ যদি প্লাস হয় বাইরের অংশ কি হবে? মাইনাস। তো এই m এর এই অংশটা, এই অংশটা যদি মাইনাস হয় এখান থেকে আমরা প্লাস নিব, যদি কোনো কারণে এই অংশটা প্লাস হয় তাহলে আমরা এখানে মাইনাস নিব, আর এখানে যেহেতু মাইনাস হয় তাহলে এখান থেকে আমরা প্লাস নিব। সরি, এখানে প্লাস হলে এখানে মাইনাস নিব, আর এখানে মাইনাস হলে এই অংশে আমরা প্লাস নিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমাদের এই অংশের মানটা হচ্ছে m এর মান 3, তার মানে হচ্ছে 3 স্কয়ার, যেহেতু 3 এর মানটা এখানে মাইনাস অংশ দেওয়া ছিল তাহলে এখানকার অংশটা অবশ্যই প্লাস হবে, প্লাস হচ্ছে 2, 3 স্কয়ার মানে 9 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 11। তাহলে আমাদের সঠিক উত্তর গ। তো পরবর্তী প্রশ্নটাতে আমরা যদি দেখি, তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে আরেকটা প্রশ্ন সমাধান দেখবো। এখানে বলা হচ্ছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটার মান কত হবে?
তো আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি। শর্ট টেকনিক দিয়ে যদি আমরা করতে চাই, তাহলে এখানে দেখব এই যে অংশটা আছে আমরা বলছি এটা হচ্ছে m এর মান। তাহলে আমরা প্রথমেই আমাদের সূত্রটা ছিল হচ্ছে m স্কয়ার প্লাস মাইনাস 2। তো এখানে m এর মানটা হচ্ছে 4। এখানকার এই m এর মানটা হচ্ছে 4, তার উপর স্কয়ার দিব। যেহেতু এই অংশটা আমাদের, এখানকার এই অংশটা যেহেতু এটা প্লাস, তো আমরা এখানে সূত্রের অংশে তার বিপরীতটা -2 ব্যবহার করব। তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে এখানে 16 - 2 হচ্ছে 14। তাহলে এই অংশের সঠিক উত্তর হচ্ছে 14। ঠিক আছে? তো আমরা এখন পরবর্তী একটি অংশে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখব। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে যে, এখানে বলা হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু 6 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু যদি 4 হয় তবে a b এর মান কত? তো এই টাইপের অঙ্কগুলা আমরা অনেকভাবে করতে পারি। আমরা চাইলে এখানে 4ab সূত্র ব্যবহার করে করতে পারি। আমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। তবে অল্প সময়ে বেসিকটাকে আমরা ধরেই যদি অঙ্কটা করতে চাই, তাহলে আমরা একটু শর্টকাটটা বা সংক্ষিপ্ত টেকনিকটা আমরা মনে রাখবো। সংক্ষেপে আমরা অঙ্কটাকে করার জন্য যে কাজটা করব এটা একটু খেয়াল করো। আমরা এই টাইপের অঙ্ক যেখানে একটা অংশকে প্লাস আরেকটা অংশকে মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্লাস ডিভাইডেড বাই 2 করব, একই সাথে মাইনাস ডিভাইডেড বাই 2 করে ফেলবো। তো এর মান পাবো আমরা প্লাস ডিভাইডেড বাই 2 করে, এবং বি এর মান পাবো আমরা মাইনাস ডিভাইডেড বাই 2 করে। ব্যাপারটা যদি সহজ করে বলতে চাই, আমরা যদি এখানে এর মান বের করতে চাই, এর মান হবে আমাদের এখানকার এই 6 এবং 4, এটার দুইটার যোগফলের অর্ধেক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেটা 6 প্লাস 4 ডিভাইডেড বাই 2, 6 প্লাস 4 ইজ ইকুয়াল টু 10, 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। ওকে? তো একইভাবে আমি যদি এখান থেকে বি এর মান বের করতে চাই, আমরা যদি এখান থেকে বি এর মান বের করতে চাই, আমরা বি এর মান বের করার জন্য বলছি মাইনাস ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা এখানে 6b ইজ ইকুয়াল টু হবে আমাদের 6 - 4 ডিভাইডেড বাই 2। 6 - 4 মানে হচ্ছে আমাদের